হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই বি 2 পেপারটি রয়েছে মানবাধিকার এবং নাগরিক অধিকার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও তার কার্যাবলী, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশন অনুযায়ী কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলি দেখে নেবে, কারণ প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং সাজেশনের ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে এই ভিডিওগুলি। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 6 সেমিস্টার ডিএসই বি 2, এখানে প্রশ্নটি হচ্ছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও তার কার্যাবলী। দেখো, ভারতবর্ষ একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশের প্রধান যে মেরুদণ্ড সেটি হচ্ছে নাগরিকদের অধিকার, অর্থাৎ মানবাধিকার। তা মানবাধিকার কাকে বলে, নাগরিকদের অধিকার কাকে বলে? না, মানুষের বেঁচে থাকার জন্য যেসব প্রয়োজনীয় সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধার দিয়ে মানুষ তার আত্মকে বিকশিত করতে পারে, তার নিজের সত্তাকে বিকশিত করতে পারে, তাকে আমরা অধিকার বা মানবাধিকার বলতে পারি। দেখো, আব্রাহাম লিঙ্কন, সে আমেরিকার একজন রাষ্ট্রপতি ছিলেন, আব্রাহাম লিঙ্কন, তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, ফর দ্য পিপল, মানে জনগণের জন্যই, বা জনগণের ভিতরে যে সুপ্ত বাসনা থাকে সেই বাসনার যে বহিঃপ্রকাশ তাকে আমরা বলি গণতন্ত্র। এই বিকাশ ঘটাতে গেলে, গণতন্ত্রের এই বিকাশ ঘটাতে গেলে আমাদের মানবাধিকারের যে রয়েছে সেই মানবাধিকারকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ মানুষের ভিতরে যে সুপ্ত বাসনা রয়েছে সেই বাসনার বিকাশ ঘটাতে গেলে মানবাধিকারকে সংরক্ষণ করতে হবে। দেখো, জাতিপুঞ্জ কিন্তু মানবাধিকারের উপরে তাদের সনদে ঘোষণা করেছে যে আমরা জাতিপুঞ্জের জনগণ এবং আমরা আমাদের মৌলিক অধিকার, মর্যাদা এবং মানবিক মূল্যবোধকে সংরক্ষণ করার জন্য শপথ গ্রহণ করছে। এবং এই জাতিপুঞ্জের সনদ অনুযায়ী বিশ্বের প্রতিটি দেশ তাদের সংবিধানেও কিন্তু মানবাধিকারের ঘোষণা করা হয়েছে এবং সেই সূত্রে ভারতবর্ষেও কিন্তু মানবাধিকার ঘোষিত হয়েছে। দেখো, ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন, সেটা যে প্রতিষ্ঠার যে পটভূমিটা কি সেটা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই দেখব যে জাতিপুঞ্জের যে সনদ ঘোষণা করা হয় মানবাধিকারের উপরে, তার ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি 1993 সালে একটা অর্ডিন্যান্স জারি করেন। সে ডেটটি হচ্ছে 1993 27 সেপ্টেম্বর, একটা অর্ডিন্যান্স জারি করেন এবং এই অর্ডিন্যান্স অনুযায়ী ন্যাশনাল কমিশন অফ হিউম্যান রাইট, যাকে NCHR বলা হয়, এই একটা প্রস্তাব বা অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি এবং এই অর্ডিন্যান্সের উপর ভিত্তি করে কিন্তু রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে মানবাধিকার কমিশনের কথা বলা হয় এবং সেই অনুযায়ী ভারতের লোকসভায় 1993 10ই ডিসেম্বর ভারতের লোকসভা সংসদ ভবনে একটা বিল পাস হচ্ছে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস বিল পাস হচ্ছে এবং 1994 এর 8ই জানুয়ারি একটি আইন পাস হচ্ছে, হিউম্যান প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট, এবং এই আইন অনুযায়ী রাজ্য এবং জাতীয় স্তরে মানবাধিকার কমিশন গঠিত হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে এই কমিশন গঠনে 8 জন সদস্য থাকবেন। 8 জন সদস্য কারা থাকবেন না, সুপ্রিম কোর্টের যিনি প্রাক্তন একজন বিচারপতি বা কর্মরত বিচারপতি এখানকার, মানে এই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হবেন। এছাড়া হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্টের একজন প্রধান বিচারপতি, সংখ্যালঘু সম্প্রদায়ের যিনি চেয়ারম্যান, নারী মহিলা কমিশনের যে চেয়ারম্যান, তপশিলি জাতি কমিশনের বা উপজাতি কমিশনের চেয়ারম্যান এবং মানবাধিকার নিয়ে বিশেষজ্ঞ এমন 2 জন ব্যক্তিকে নিয়ে এই কমিশনটি গঠিত হবে এবং এই কমিশনের যে কার্যকাল থাকবে 5 বছর এবং এখানে 70 বছর বয়স পর্যন্ত এই কমিশনে কিন্তু সদস্যরা থাকতে পারবে। যদি কোনো কমিশনের কোনো ব্যক্তি, মানে এই কমিশনের সদস্যদের নিয়োগ করবেন কিন্তু রাষ্ট্রপতি, আবার তাদের পদচ্যুতও করতে পারবেন। পদচ্যুত কখন করতে পারবেন? যদি কোনো ব্যক্তি দেউলিয়া হয়ে যায়, উন্মাদ হয়ে যায় বা কোনো লাভজনক অর্থনৈতিক সংস্থার সাথে যুক্ত থাকে, তখন তাকে রাষ্ট্রপতি কিন্তু পদচ্যুত করতে পারে। তো এই ছিল ভারতের জাতীয় কমিশন কিভাবে গঠিত হয় বা কি কোন কোন সদস্য এর মধ্যে রয়েছে সেই ব্যাপারে বললাম। এরপরে এর যে কার্যকাল বা তার যে ক্ষমতাবলী, যা কার্যাবলী, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে মানে এই জাতীয় মানবাধিকার কমিশনের যে 2 নম্বর ধারা আছে, সেই 2 নম্বর অ্যাক্টের 12 নম্বর ধারায় সেখানে বলা হচ্ছে যে
এখানে অনেকগুলো কাজের কথা বলা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তখন তিনি জাতিপুঞ্জের কাছে মানে মানবাধিকার কমিশনের কাছে আবেদন করতে পারে এবং মানবাধিকার কমিশন সেটাকে নিয়ে কিন্তু তদন্ত করতে পারে। আদালতে 2 নম্বরে বলা হচ্ছে আদালতে যদি মানবাধিকার কমিশন নিয়ে যদি কোনো রকম মামলা মোকদ্দমা চলে তো সেই মামলা মোকদ্দমায় আদালতের অনুমতি নিয়ে মানবাধিকার কমিশন সে ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করতে পারে। এছাড়া জেলখানা বা কয়েদখানা পরিদর্শন করতে পারে মানবাধিকার কমিশন, যে সেখানে কয়েদিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ভারতের সংবিধানের যেসব মৌলিক অধিকারগুলো রয়েছে নাগরিকদের উদ্দেশ্যে সেই মৌলিক অধিকারগুলোকে পর্যালোচনা করতে পারে এই জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া জনগণের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তারা সভা সমিতির আয়োজন করতে পারে, পত্র পত্রিকা প্রকাশ করতে পারে, বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করতে পারে। এছাড়া যেসব বেসরকারি সংস্থাগুলো রয়েছে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে তাদেরকে উৎসাহিত করতে পারে এই মানবাধিকার কমিশন। এছাড়া এই মানবাধিকার কমিশন রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে তারা বিভিন্ন প্রতিবেদন পেশ করতে পারে মানবাধিকারের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সেক্ষেত্রে মানবাধিকারকে কিভাবে আরো বেশি সুরক্ষিত করা যায় সে সম্পর্কেও তারা কিন্তু সুপারিশ পেশ করতে পারে। তো এগুলো ছিল মানবাধিকার সম্পর্কে কমিশনের যে কার্যাবলী। এর পরের পয়েন্টে আমরা যেটা দেখব কমিশনের কার্যাবলীর পর্যালোচনা, অর্থাৎ কমিশন তৈরি হওয়ার পর কি কি কাজ করেছে তার একটা বিবরণ। ভারতের প্রথম কমিশন তৈরি হয় 1993 সালে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি শ্রী রঙ্গনাথ স্বামীর নেতৃত্বে 1993 সালে, এবং 1993 এর 1 নভেম্বর এই কমিশনের প্রথম বৈঠক বসে এবং বৈঠক বসার পর থেকেই কিন্তু অভিযোগের মানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই টাইপের যে অভিযোগ সেই অভিযোগ আসতে শুরু করে এবং দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটা সমীক্ষা এখানে দেওয়া যাক যে 1993 থেকে 94 মানে যখন প্রতিষ্ঠিত হয় তখন অভিযোগ এসেছিল 496টি। পরবর্তী প্রায় 5 বছর পর 1998 থেকে 99 সালের মধ্যে যদি আমরা দেখি তা দেখবো প্রায় 46,729টি অভিযোগ কিন্তু এখানে আসে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। তাহলে এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে কত বৃদ্ধি পাচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের এই বিবরণ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। এরপর দেখো যে কার্যাবলীটা আছে সেই কার্যাবলীর আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্য কি যে এই যে অভিযোগগুলো আসছে সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা মানবাধিকার কমিশনের পক্ষে সম্ভব নয়, কারণ অভিযোগের পাহাড়, এত অভিযোগকে খতিয়ে দেখা অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ঘটনা ঘটার 1 বছর পরে অভিযোগ আসে, সেই সব অভিযোগ কিন্তু কমিশন খতিয়ে দেখছে না, বা অনেক অভিযোগ আদালতে মামলা চলছে সেগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে। এছাড়া আবার দেখা যাচ্ছে যে কোনো তুচ্ছ ঘটনা তা নিয়েও কিন্তু অভিযোগ হয়েছে সেগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে। তা না হলে কিন্তু এই সমস্ত অভিযোগকে মানে পর্যালোচনা করা এবং সেগুলোকে অভিযোগ খতিয়ে দেখা মানবাধিকার কমিশনের পক্ষে সম্ভব হচ্ছে না। কমিশন এখানে আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে কমিশন শুনানি করতে পারছে না, অভিযোগের শুনানি করতে পারছে না, এত অভিযোগ, এই জন্য অভিযোগের শুনানি করতে তাদের অসুবিধা হচ্ছে। তবু এখানে কিছুটা বিবরণ দেওয়া হচ্ছে। দেখো 1997 থেকে 98 সালে মোট অভিযোগ হয়েছিল 40,801টি, তার ভিতরে ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ অভিযোগ খতিয়ে দেখে কমিশন ব্যবস্থা নিয়েছে 27,289টি, আর শুনানি হয়নি এরকম 13,512টি কিন্তু মামলা রয়েছে। এজন্য দেখা যাচ্ছে যে মানবাধিকার যে লঙ্ঘন সেটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং কমিশনের প্রতি মানুষের একটা আস্থা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো এর একটা সীমাবদ্ধতা আছে, মানে সমালোচনা। দেখো কমিশনের ক্ষমতা, অনেক ক্ষমতা, তবুও কিন্তু কমিশনের বিরুদ্ধে সমালোচনা করা হয়। যেমন কমিশন সমস্ত বিষয় অভিযোগগুলি তারা খতিয়ে দেখতে পারছে না এবং দেখে তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারে শাস্তির জন্য, কিন্তু নিজে থেকে শাস্তি নিতে পারছে না, এরপর দিতে পারছে না। এর কারণ এই জন্য কমিশনের যে গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। এর মধ্যে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কমিশন সম্পর্কে। হ্যাঁ, রাজ্য সরকার মানে বলা হচ্ছে যে কমিশন যেসব কাজ করবে, যেসব তদন্ত করবে সেখানে রাজ্য সরকার সহযোগিতা করতে বাধ্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার সঠিকভাবে কিন্তু তারা সহযোগিতা করছে না। এছাড়া কমিশন সুপারিশ করতে পারছে কিন্তু কোনো শাস্তি দিতে পারছে না। এর ফলে জনগণের প্রতি মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, কমিশনের গুরুত্ব দিনকে দিন কমে যাচ্ছে। এবার যদি আমরা মূল্যায়ন দেখি তাহলে মূল্যায়নে দেখবো যে
জাতীয় মানবাধিকার কমিশনের কাজ যথেষ্ট এবং যথেষ্ট প্রশংসার যোগ্য। অনেক ভালো কাজ করেছে, অনেক অভিযোগ সে খতিয়ে দেখছে, ঠিকই সব দেখা সম্ভব হচ্ছে না। তবুও যদি জাতীয় মানবাধিকার কমিশনকে আরো বেশি ক্ষমতা দেওয়া যায় তবেই কিন্তু মানবাধিকারকে আরো বেশি সুরক্ষিত করা যাবে। জাতীয় মানবাধিকার কমিশনের যে সদস্য সংখ্যা 8 জন আছে, সেই 8 জনের সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে মানবাধিকার রক্ষার জন্য। এছাড়া এই মানবাধিকার কমিশনের হাতে আরো বেশি বেশি ক্ষমতা দিতে হবে, তবেই কিন্তু মানবাধিকার সুরক্ষিত হবে। তাই এই ছিল জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সেখানে প্রথমে মানবাধিকার কাকে বলে, তারপর জাতিপুঞ্জ মানবাধিকার সম্পর্কে কি ঘোষণা করেছে, সেই অনুযায়ী ভারতবর্ষে রাষ্ট্রপতি কি অর্ডিন্যান্স জারি করছে, সেই অর্ডিন্যান্স অনুযায়ী সংবিধানে মানে পার্লামেন্টের সংসদে কি আইন পাশ হচ্ছে, সেই আইন পাশ অনুযায়ী কি আইন তৈরি হচ্ছে, সেই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন তৈরি হচ্ছে এবং এই কমিশন কিভাবে গঠিত হচ্ছে, কারা কারা এর মধ্যে সদস্য রয়েছে, তাদের কার্যকাল কি, কে তাদের নিয়োগ করছে, কে তাদের পদচ্যুত করতে পারে, কমিশনের কার্যাবলী কি, কার্যাবলীর পর্যালোচনা করতে হবে, কতটা কাজ করতে পেরেছে, কত অভিযোগ এসেছে, কতগুলি নিষ্পত্তি করতে পেরেছে তার বিবরণ দিতে হবে, কার্যাবলীর বৈশিষ্ট্য লিখতে হবে এবং এর যে সমালোচনা, কমিশনের বিরুদ্ধে সেই সমালোচনা উল্লেখ করতে হবে এবং শেষের মূল্যায়ন করতে হবে। করলে এর 10 বা 15 নম্বর যে উত্তর, সেই উত্তরটি কিন্তু এইভাবে পরপর যে বিষয়গুলো বললাম এইভাবে এর আলোচনা করতে হবে। দেখো, কেন্দ্রীয় মানে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন, এই দুটির মধ্যে একটি পরীক্ষা তোমাদের আসবে। আজকে ক্লাসে আমি আলোচনা করলাম জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে। এর পরবর্তীতে যে ভিডিওটা আনবো সেটি কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করব। তাই এই যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এর যে উত্তরটি তোমাদের 15 নাম্বার বা 10 নম্বরের জন্য লিখতে হবে, সেই উত্তরটি নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব। সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2। প্রশ্নটি হচ্ছে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভারতের ভূমিকা প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নমান 10 অথবা 15। উত্তরটি এভাবে লিখবে: অধিকার ও স্বাধীনতা হলো মানব জীবনের অমূল্য সম্পদ, কারণ ব্যক্তির বিকাশের জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকা প্রয়োজন। সেই সব সুযোগ সুবিধাকে বলে অধিকার। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। পরের প্যারা: ভারত গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূল নীতি হলো মানুষের বিকাশ ঘটানো। তাই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, গণতন্ত্র হলো ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের মধ্যে যে সুপ্ত শক্তি আছে তাকে বিকশিত করা গণতন্ত্রের মূল মন্ত্র। এই বিকাশ ঘটাতে গেলে মানবাধিকার সংরক্ষণ করতে হবে। তাই সম্মিলিত জাতিপুঞ্জ মানবাধিকার রক্ষার শপথ নিয়েছে। সনদের প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা সম্মিলিত জাতিপুঞ্জের জনগণ মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও মানবিক মূল্যবোধের উপর এবং নারী পুরুষের সমান অধিকারের উপর আস্থা জ্ঞাপন করছি। সনদের 1 নম্বর ধারায় মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রতিটি সদস্য রাষ্ট্র যাতে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারে তার জন্য তৎপর হয়েছে। পরে পয়েন্ট দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা। সম্মিলিত জাতিপুঞ্জের গৃহীত প্রস্তাব অনুযায়ী ভারতে 1993 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রপতি এক অর্ডিন্যান্স জারি করে ন্যাশনাল কমিশন অফ হিউম্যান রাইট NCHR নামে একটি কমিশন গঠনের কথা ঘোষণা করেন। এই ঘোষণায় জাতীয় পর্যায়ে ছাড়া রাজ্য পর্যায়েও কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই অর্ডিন্যান্সের ভিত্তিতে 1993 সালের 10ই ডিসেম্বর লোকসভা প্রোটেকশন অফ হিউম্যান রাইট বিল পাশ করে। এই বিল রাষ্ট্রপতির সম্মতি পেলে 1994 সালে 8ই জানুয়ারি প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট নামে আইন তৈরি হয়। এই আইনের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন। প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট 1994 এর 2 থেকে 4 নম্বর ধারায় জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে আলোচিত হয়েছে। ওই আইনের 2 নম্বর ধারা থেকে 3 নম্বর উপধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই কমিশন গঠন করবে। এতে 8 জন সদস্য থাকবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এর চেয়ারম্যান হবেন। অন্যান্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত হাইকোর্টের প্রধান বিচারপতি, মানবাধিকার সম্পর্কে বিশেষজ্ঞ 2 জন ব্যক্তি, সংখ্যালঘু কমিশনের প্রধান, তপশিলি জাতি উপজাতি কমিশনের প্রধান এবং মহিলা কমিশনের প্রধান। এই 8 জনকে নিয়ে কমিশন গঠিত হবে। নিয়োগ ও কার্যকাল। রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ করবেন। সদস্যদের কার্যকাল 5 বছর। 70 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। যদি কোনো সদস্য দেউলিয়া ও উন্মাদ হন বা কর্ম সম্পাদনে অসমর্থ হন বা সদস্য থাকাকালীন অন্যত্র চাকরি করে অর্থ উপার্জন করেন, তখন রাষ্ট্রপতি তাকে অপসারিত করতে পারবেন। পয়েন্ট: ক্ষমতা ও কার্যাবলী। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্টের 12 নম্বর উপধারায়
কমিশনের ক্ষমতা ও কার্যাবলী বর্ণিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমত, কোনো ব্যক্তি অধিকার যদি ক্ষুণ্ণ হয় তবে তিনি তার প্রতিনিধি কমিশনের কাছে আবেদন জানালে কমিশন বিষয়টি বিবেচনা করবে। দ্বিতীয়ত, কোনো আদালতে যদি মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত কোনো মামলা চলে তাহলে কমিশন আদালতের সম্মতি নিয়ে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। তৃতীয়ত, রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোনো জেলখানা বা কয়েদখানা পরিদর্শন করে সেখানে কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে। চতুর্থত, মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধানের সাধারণ আইনে যেসব রক্ষা কবচ সেফগার্ড আছে সেগুলি যথাযথ প্রয়োগের ব্যাপারে কমিশন পর্যালোচনা করতে পারে। পঞ্চমত, মানবাধিকার সংরক্ষণের এবং অধিকার সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য কমিশন পত্রপত্রিকা প্রকাশ করতে পারে, গণমাধ্যমের সাহায্য নিতে পারে, বিভিন্ন সভা সমিতি বা সম্মেলন আহ্বান করতে পারে। ষষ্ঠত, যেসব বেসরকারি প্রতিষ্ঠান এনজিও মানবাধিকার সম্পর্কে কাজকর্ম করছে কমিশন তাদের উৎসাহিত করতে পারে। সপ্তমত, কমিশন তার কাজকর্ম সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও প্রয়োজনে রাজ্য সরকারের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করবে। সরকার সেই প্রতিবেদন আইনসভার কাছে পেশ করবে। সেই সঙ্গে সরকার কমিশনের সুপারিশ সম্পর্কে কী ব্যবস্থা গ্রহণ করেছে বা কোনো সুপারিশ গ্রহণ করেনি সে সম্পর্কে তথ্য আইনসভাকে জানাবে। পয়েন্ট দেখো, কমিশনের কার্যাবলীর পর্যালোচনা। আইন অনুসারে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী রঙ্গনাথ মিশ্রের নেতৃত্বে প্রথম কমিশন গঠিত হয়। 1993 সালের 1 নভেম্বর প্রথম সভা বসে। তারপর থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসতে শুরু করে। এই অভিযোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে 1993 থেকে 94 সালে অভিযোগের সংখ্যা ছিল 496টি। 1998 থেকে 99 সালে সেই সংখ্যা দাঁড়ায় 46,724টিতে। পরে পয়েন্ট দেখো, কমিশনের কার্যাবলী পর্যালোচনা করলে কতগুলি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, কমিশনের পক্ষে সমস্ত অভিযোগের অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। তাই ঘটনা ঘটার 1 বছরের বেশি পরে যেসব অভিযোগ এসেছে বা যেসব মামলা বিচারাধীন আছে বা যেসব ঘটনার মধ্যে অস্পষ্টতা আছে বা প্রকৃতিগতভাবে অসার বা তুচ্ছ, সেগুলির দায় দায়িত্ব নিচ্ছে না। দ্বিতীয়ত, অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেলেও কমিশন সমস্ত অভিযোগের শুনানি করতে পারছে না। যেমন 1997 থেকে 98 সালে অভিযোগের সংখ্যা ছিল 36,791টি। পূর্বের বকেয়া অভিযোগ ছিল 40,101টি। অর্থাৎ 1997 থেকে 98 সালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ায় 40,801টি। এগুলির মধ্যে কমিশন 27,289টি অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিলেও 13,512টি অভিযোগের শুনানি হয়নি। তৃতীয়ত, অভিযোগের সংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এটি স্পষ্ট যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো, সমালোচনা হবে। কমিশনের গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান অভিযোগের সংখ্যা প্রমাণ করে মানুষ এই সংস্থার প্রতি আস্থাশীল। তথাপি এর কাজকর্মের সমালোচনার ঊর্ধ্বে নয়। প্রথমত, কমিশন সমস্ত অভিযোগের প্রতি মনোনিবেশ করতে পারছে না বলে জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। দ্বিতীয়ত, অভিযোগের প্রতিকারের জন্য রাজ্যের সহযোগিতা প্রয়োজন, কিন্তু অনেক সময় রাজ্যের পক্ষ থেকে সহযোগিতার অভাব দেখা যাচ্ছে। তৃতীয়ত, কমিশন কোনো অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করে কর্তৃপক্ষের কাছে মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারে, কিন্তু নিজে কোনো শাস্তি দিতে পারে না। ফলে কমিশনের গুরুত্ব কিছুটা কমে গেছে। মূল্যায়ন সীমাবদ্ধতা থাকলেও রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা প্রশংসার দাবি রাখে। এই কমিশন জনগণকে অধিকার সম্পর্কে সচেতন করে তুলছে। পত্রপত্রিকা প্রকাশ ও গণমাধ্যমগুলিকে ব্যবহার প্রভৃতির মাধ্যমে এই সচেতনতার কাজ চলছে। যেসব স্বেচ্ছাসেবী সংস্থায় এইসব কাজ করছে কমিশন তাদের উৎসাহ দিচ্ছে, একথা সত্য। কমিশন কাউকে শাস্তি দিতে পারে না, কিন্তু কমিশন যে প্রতিবেদন পেশ করে তা আইনসভায় উপস্থাপিত হয় বলে সমাজে তার একটা প্রভাব পড়ে। তবে কমিশনের হাতে আরও বেশি ক্ষমতা দিতে হবে এবং কমিশনের সদস্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তবেই এর উদ্দেশ্য সফল হবে। তো এই ছিল জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী। এর উত্তরটিকে তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এর পরবর্তী ভিডিওতে আমি রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।